যে আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে মাঠে নামে তাহলে তাকে মোকাবেলা করবার মতন তাদের সেই পলিটিক্যাল উইজডম বলেন বা পলিটিক্যাল স্ট্রেংথ বলেন বা পলিটিক্যাল কি বলবো পলিটিক্যাল ক্যাপাসিটি বলেন, সেটাও গভর্নমেন্টের নাই। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন ছিল বাংলাদেশ, সেই সময়ও কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশের মাটিতে নেমেই ইন্ডিয়ান আর্মিকে বাধ্য করেছিল চলে যেতে ইন্ডিয়াতে। এটা কিন্তু ওনার একটা বিরাট সাফল্য হিসেবে দেখা হয়, বিরাট সাফল্য। আমি বিএনপির নানান রকম চাঁদাবাজি, দুর্নীতি, এলাকায় প্রভাব বিস্তারের জন্য নানান রকম অপকর্ম, এই সকল কিছুর বিরুদ্ধে কথা বলেছি। সো আমার নিজের কাছে মনে হয় যে আমি সবসময় আমার নিজের কাছে সৎ থাকবার চেষ্টা করেছি। আমাদের প্রশ্ন হচ্ছে যে এখনকার বিএনপি কি আগের বিএনপির চেয়ে আলাদা? মানে সরাসরি আলাদা, কোথায় আলাদা আলাদা বলতেন? বিএনপির আসন পরিবর্তন হয়ে গেছে। তখন বিএনপি ছিল শোষিতের আসনে, এখন বিএনপি হয়ে গেছে শাসকের আসনে। আমি যদি শোষক নাও বলি, সার্টেনলি বিএনপি শাসকের আসনে। আমি আপনাকে একটু বলি যদি সুযোগ দেন। এখন তো রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব আলোচনা চলছে। আমি অবাক হয়ে দেখলাম, বিশ্বাস করেন ৩০০ জন সংসদ সদস্য একজনও বলল না এই প্যারাগ্রাফে বা মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এটা বলেছেন, তার প্রেক্ষিতে আমার বক্তব্য এইটা, বা এই প্যারাগ্রাফে এটা আমি কিন্তু বলেছি। এবং ভেরি কি বলবো, এটাকে ইন্টারেস্টিংই বলি, দুঃখজনক লাগে তারপরেও ইন্টারেস্টিংই বলি। আমাকে কিন্তু সময় দেওয়ার ব্যাপারে আওয়ামী লীগ সরকার যতটা না অনুদার ছিল, এই সরকার তার চেয়ে কোনো অংশে কম অনুদার নয়। আমাকে একবার বিরোধী দলের চিফ হুইপের কাছে দৌড়াতে হয়, একটু টাইম দাও, 2টা মিনিট বাড়াও। সে বলে না না আমি তো জানি না, আপনি সরকারি দলের কাছে যান। সরকারি দলের কাছে যাই, তারাও তো রেসপন্সিবিলিটি নেবে না, কারণ কে আর মানে ডেকে কাছে ডেকে বকাবাদ্য শুনতে চায়, তাই না? সো আন্ডারস্ট্যান্ডেবলি তারাও চায় না যে আমি কথা বলি। সো আমার এই একটা মিনিট, একটা সেকেন্ড, খালেদ ভাই, আমি কিন্তু জানি 1 মিনিটে কয়টা শব্দ বলা যায়, 150টা। আপনি মোটামুটি কমফোর্টেবলি 150টা শব্দ 1 মিনিটে বলতে পারবেন। সো আমাকে ওই শব্দ গুইনা 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 না আমার স্পিচটা রেডি করতে হয়। সো এই এফর্টটা আমি হাসিনা আমলেও দিয়ে আসছি, এই এফর্টটা আমাকে তারেকের আমলেও দিতে হচ্ছে। সো ইট ইজ দ্য সেম ওল্ড স্টোরি ফর রুমিন ফারহানা। মানে ব্যাপারটা কি এরকম যে আপনাকে যেহেতু নমিনেশনটা দিল না বা আপনাকে যথাযথ মূল্যায়ন করলো না, সেই জন্য আপনি একটা পার্সোনাল গ্রাজ থেকে আজ বিএনপির বিরোধিতা করতেছেন? তাহলে খালেদ ভাই আপনি আমাকে বলেন, নমিনেশন তো ডিক্লেয়ার হয়েছে নভেম্বরে, এন্ড অফ নভেম্বর। এর আগে 5ই অগস্টের পর থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত এই যে 15টা 13টা 14টা মাস আমি যে বিএনপির নানান অপকর্ম নিয়ে প্রশ্ন তুলেছি, সেটা কেন তুললাম? তখন তো আর মনোনয়ন দেওয়া না দেওয়ার কথা আসে নাই, আমি কিন্তু তুলেছি। আজকে যখন আমি দেখি একই কায়দায় এফআইআর এর মধ্যে সেম অ্যালিগেশন, 25টা 30টা এফআইআর দেখি একই অ্যালিগেশন, শুধু নাম পরিবর্তন হচ্ছে, 500 জন আসামি, তার মধ্যে ধরেন শিরিন শারমিন চৌধুরী খুনের মামলা, মানে উইচ ইজ অ্যাবসার্ড। তো এই বিষয়গুলো যখন আমি দেখি, তখন আমার কাছে মনে হয় এগুলো ভীষণ রকম অন্যায়। এবং একজন আইনজীবী হিসেবে, একজন আইন প্রণেতা হিসেবে, একজন নাগরিক হিসেবে, একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে এটা প্রতিবাদ করার একটা মানে কি বলবো, এটা আমার প্রাথমিক দায়িত্বের মধ্যে পড়ে। এখন এটার বেনিফিট শিরিন শারমিন চৌধুরী পাচ্ছে না এটার বেনিফিট তারেক রহমান পাচ্ছে, এটার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অন্যায়টার বিরুদ্ধে আওয়াজ তোলা। আচ্ছা ব্যারিস্টার ফারহানা, এই সিরিজের শেষ প্রশ্ন, আপনি কি এই 15 বা 17 বছরে মানে আপনি কি সবসময় এরকম ন্যায়ের পক্ষে থেকেছেন দলের পক্ষে না থেকে? সবসময় কি আপনি? না, আমি সবসময় পারিনি, না না পারিনি। অনেক সময় আমাকে অনেক কিছু দেখেও না দেখার ভান করতে হয়েছে, অনেক কিছু বলা উচিত কিন্তু আমি হয়তো বলি নাই। তবে খালেদ ভাই, আমি নিজের সঙ্গে নিজে বসেছি, আমি 1-1.5 বছর আমি নিজের সঙ্গে নিজে প্রচুর কথা বলেছি, এবং আমি নিজেকে প্রশ্ন করেছি যে তুমি কেন বলো নাই, কেন তখন তুমি এই কথাগুলো বলো নাই। হ্যাঁ, ধরুন 21শে আগস্ট ফর এক্সাম্পল, এটা নিয়ে কিন্তু আমি আমার দলের যে ন্যারেটিভ সেটা আমি বারবার বলেছি। হ্যাঁ, তারপরে ধরুন বিচারপতিদের বয়স বাড়ানো, হ্যাঁ, KM হাসানকে চিফ অফ দি গভর্নমেন্ট করার জন্য, ইন্টারিম গভর্নমেন্ট করার জন্য। সো এই বিষয়গুলো আমি আসলে বলি নাই, এবং আমি নিজেকে নিজে প্রশ্ন করেছি যে আমি কেন বলি নাই। পরের প্রসঙ্গে আসি, যে অনেকে বলছেন, স্পেসিফিকলি একজন তো বলে দিচ্ছেন যে সংসদের বাইরে বিএনপি ও জামায়াতের যে দ্বন্দ্ব, সেইটা আসলে আর্টিফিশিয়াল। আমরা বা যাকে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিচয় করে দিয়েছিলেন যে এই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে, সে মাহফুজ সাহেবও বারবার, সাবেক উপদেষ্টা, বারবার বলেছেন যে এটা একটা ভাগ বাটোয়ারার সংসদ, এরকম ইঙ্গিত করেছেন বারবার। আপনার কাছে কেউ এরকম মনে হয় যে বিএনপি ও জামায়াতের দ্বন্দ্ব আসলে আর্টিফিশিয়াল, মানে তারা একটা স্টেজড, মানে WWF এর মতো যেরকম একটা স্টেজড খেলা হয় সেরকম একটা খেলা খেলছেন দর্শকদের বিনোদন দেওয়ার জন্য বা ব্যস্ত রাখার জন্য?
আমি এখন আপনাকে যে উত্তরটা দেব, হুম, তারপরে আমার উপরে হুম, তীব্র সাইবার অ্যাটাক হবে। দুটো দল থেকেই তীব্র সাইবার অ্যাটাক আসবে আমার উপরে। হুম, কিন্তু তারপরেও সত্য কঠিন, হুম, কঠিনেরই তো ভালোবাসিলাম, হুম, তাই না? হুম, হুম, একেবারে স্টেজ আমরা আর মামুরা, হুম, গঠনমূলক সমালোচনা, এই শব্দবন্ধটি হুম, শেখ হাসিনার মুখে আমরা ক্রমাগত শুনতাম যখন হুম, জাতীয় পার্টি বিরোধী দলে ছিল। হুম, গঠনমূলক সমালোচনা করবেন আপনারা, হুম, আজকালও সংসদে প্রায় শুনি গঠনমূলক সমালোচনা। হুম, হোয়াট ইজ গঠনমূলক? হুম, হুম, হু উইল ডিসাইড উইচ সমালোচনা ইজ গঠনমূলক এন্ড উইচ সমালোচনা ইজ ভাঙ্গামূলক, নট হুম, গঠনমূলক? হু ইজ গোয়িং টু ডিসাইড দ্যাট? অ্যান্ড আমি জানি না, আমি আসলে রাজনৈতিক কর্মী, বুদ্ধিও কম, হুম, বুঝি না গঠনমূলক কাহাকে বলে এবং হুম, কে উহা নির্ণয় হুম, করিবে। হুম, সো আমি শেখ হাসিনার সময়ও যেভাবে দেখতাম, হুম, আহ, যাকে আমরা গৃহপালিত বিরোধী দল বলতাম ওই সময়ে, হুম, সবাই মিলেই বলতাম, সেই জাতীয় পার্টির ব্যাপারে যে ধরনের একটা খেলা খেলা, একটু হুম, কুসুম কুসুম বিরোধিতা, আমি হুম, এটাকে বলতাম কুসুম কুসুম বিরোধিতা। হুম, সো এখনো আমি তার থেকে খুব ব্যতিক্রম কিছু দেখি না, এবং আমি আমি বিশ্বাস করি সংসদ যারা ফলো করেন, পার দলীয় কর্মীর বাইরে সাধারণ মানুষ তারাও বুঝবেন যে এই সংসদটা একেবারেই আমরা আর মামুরা। কিন্তু দুর্ভাগ্য আমাদের। হুম, আর যারা বলছে এমন সংশোধিত দেখতে চেয়েছিলাম, হুম। তাদের উদ্দেশ্যে আমি বিনীতভাবে বলি, আহ আমি তো আসলে গত 15 বছর এমন সংসদই দেখেছি। হ্যাঁ, মানে যদি ও মানে 15 এটি বাদই প্রথম দেন, নয়, এটি প্রথম নয়। না 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 না, 14 সাল থেকে 24 পর্যন্ত আপনি ধরেন না। ওকে। হ্যাঁ, 14 থেকে 24 পর্যন্ত অন্তত 10টা বছর তো আমরা আসলে এই কুসুম কুসুম বিরোধিতা, গঠনমূলক সমালোচনা, তুমিও আছো আমিও আছি, হুম, হুম, শুধু শুধু তো আর খারাপ হুম, কথা আমরা কেউ কারো বিরুদ্ধে বলবো না, একটু একটু পিঠ চাপড়ানো, একটু একটু খোঁচা, মিষ্টি হুম। মিষ্টি প্রেম, এই সংসদ তো আমরা দেখছি ভাই। মানে 14 থেকে 24 ইট ওয়াজ অ্যাবসলিউটলি দ্য সেম। হুম, এখন আবার দেখি সংসদে নতুন ভয় দেখানো হয়, এই আমরা ঠিক থাকি, নালে কিন্তু ফ্যাসিস্ট এসে পড়বে। আওয়ামী লীগ এসে করবে। হুম। মানে ইট ইজ দ্য সেম সার্কাস, ফর গড সেক। কিন্তু কথা যাই হোক, দর্শকদের অনেকে ওই প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বটে। সেই প্রশ্নটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তিটি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার যে 3 দিন আগে বাণিজ্য চুক্তিটা করলো, যেটার মধ্যে থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের যিনি মুখপাত্র ছিলেন সেই শফিক সাহেবকে জানতে চাইলাম। শফিক সাহেব বললেন যে এটা যে কোনো সময় এটা বাতিলও করা যেতে পারে, কিন্তু সরকার এটিকে রাখলো শুধু না, যিনি এই চুক্তিটি করার কৃতিত্ব বেশি দাবি করতে পারেন তাকে আবার এই সরকারের মন্ত্রীও করা হলো। সব কিছু নিয়ে আপনি এইটা একটা সংসদের মাধ্যমে রিভিউ করার একটা দাবি তুলেছেন। এইটার এখন কি অবস্থা? মানে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এটা হইতে পারে, যেমন শফিক সাহেব বলতেছেন যে চুক্তিটা খুবই ভালো, ব্যারিস্টার ফুয়াদও বললেন যে হ্যাঁ, ইন্ডিয়ার ইয়া থেকে বাইরে হয়ে আমেরিকার ইয়া খুবই ভালো। তাই আমি বললাম ভালো হলে ভালো, কিন্তু আপনার দাবিটা তো খুব যুক্তিযুক্ত যে সংসদের মাধ্যমে রিভিউ করার দাবি। এই দাবিটার ক্ষেত্রে আপনি খালি দাবি তুলতে পারেন, মানে এই রিভিউটা একজন সংসদ সদস্য হিসেবে আপনিও করতে পারেন কিনা, মানে আপনিও এইটা আসলে টেবিলে দিতে পারেন কিনা, বা এটা আপনি কিভাবে চান, বা এটা কিভাবে হতে পারে? খালেদ ভাই, হুম, আমি দীর্ঘ সময়ে এটা নিয়ে ভেবেছি যে আমাদের আর্টিকেল 145A অনুযায়ী সংবিধানের যে কোনো বিদেশি চুক্তি হুম, যদি সেটা হুম, গোপনীয় না হয়ে থাকে, হুম, সংসদে প্রেজেন্ট করতে হবে। হুম, হুম, কিন্তু আনফরচুনেটলি সংবিধানের এই ধারাটা হুম, আমরা কেউ দেখেও দেখি না। হুম, হুম, এক, দুই হলো, এই চুক্তিটি ভয়ানক বিতর্কিত একটি চুক্তি দুটি কারণে। এক হচ্ছে, একটা অনির্বাচিত সরকার নির্বাচনের 3 দিন আগে তড়িঘড়ি করে এরকম একটা চুক্তি করতে পারে কিনা। হুম, দুই, এরকম একটা চুক্তি যেটা ট্যারিফ কমানোর নামে করা হলো, হুম, সেই ট্যারিফটাই কিন্তু বাতিল হয়ে গেছে যুক্তরাষ্ট্রে। হুম, হুম। তো সেই ট্যারিফটার উপরে না, ট্যারিফ কমানোর যুক্তিতে যেই চুক্তি করা হলো নির্বাচনের মাত্র 3 দিন আগে, সেটা একটা রিভিউ হওয়া দরকার না সংসদে? এটা সবারই আসলে একটু মনোযোগ দিয়ে শোনা দরকার, অথচ এখানে সিরিজ অফ লাইজ আছে, যেটার মধ্যে আমি বলা হয়েছে যে ট্যারিফ 37% থেকে 20% বা 19% করছে, কথা সত্য না। এর আগে, চুক্তির আগেই সেটা 20% আইসা ছিল, এবং সেই ইয়েস, 20% নিয়েও আসলে কোর্ট একটা অর্ডার দিয়ে রাখছিল, এটার মধ্যে কোনো টাইম বাউন্ড ছিল না, এবং ইয়েস। এইটা মিথ্যার পর মিথ্যা বলা হয়েছে। এবং আমি আপনার কথা শুনে আমার কাছে মনে হলো যে এই সংসদে যদি আপনি ছাড়া আর একজন না থাকে যে এইটা আসলে স্পিকারের নোটিশে আনতে পারবেন, আমাদের মনে হয় এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এরকম একটা চুক্তি, যে চুক্তিটার সাথে আসলে জামাতে ইসলামী এবং বিএনপি দুজনের সাথে আসলে কথা বলছে, মানে ভালো চুক্তি তো, ওনারা দুজন এটাকে ভালো বললেই আমি পারে। আমি আপনাকে আরো খোলামেলা বলি, হুম, আমার কপালই হলো শত্রু তৈরি করার হুম, কপাল, বুঝছেন হুম, খালেদ ভাই? হুম, আমি আরেকটু শত্রু তৈরি করি। হুম, বিএনপি এটাকে আনবে না, আপনি তো বুঝতেই পারতেছেন। হ্যাঁ, কারণ হ্যাঁ, হুম, আনবে না। কারণ যেটাও বিএনপি আনবে না, এটা তো হুম, বুঝতেই পারতেছেন। হুম, জামাতে ইসলাম পাগল হয়ে যেতেছে জুলাই সনদ নিয়ে। হুম, আমার প্রশ্ন হলো, এই যে ভয়াবহ একটা চুক্তি, যেই চুক্তিটা আপনার সার্বভৌমত্বের উপর হুম, প্রশ্ন তুলতে পারে, আপনি তেল আনবেন কোথা থেকে, হুম, সেটার জন্য তার হুম, পারমিশন লাগবে এবং লাগছে। রাশিয়া থেকে পারে নাই তেল আনতে। হুম, আচ্ছা, আপনি আপনি হুম, মানে যুদ্ধ সরঞ্জাম, অস্ত্র, এগুলোর যুদ্ধ সরঞ্জাম কোথা থেকে কিনবেন, কম দামে কোথায় পাচ্ছেন,
বা আপনি একটা কম্পিটিটিভ ভ্যালুতে যাবেন, এই সুযোগ আপনার নাই এই চুক্তি অনুযায়ী। আরো বহু সমস্যা আছে। আমরা কয়েক হাজার কোটি টাকার রাজস্ব বঞ্চিত হব, আর সেখানে আমেরিকা যেই ইয়েতে অল্প কয়েকটা। এবং এটা নিয়ে যখন আমরা প্রশ্ন তুলবো তখন বলা হবে যে ইন্ডিয়ান ন্যারেটিভ থেকে প্রশ্ন করা হচ্ছে যে ভাই তাহলে সংসদে আলোচনা কর, তাহলে তো বুঝে যাবে। কইছেন না যে চলেন 350 টাকার আলু খাই এখন বৈশা এখন আমরা আমেরিকান আলু খাবো, ফাইন। আচ্ছা, এখন আপনি আমারে বলেন, জামাত কিন্তু আগেই হাত ধুয়ে ফেলছে, আমরাই চুক্তিতে হ্যাঁ বলি নাই, তো বলো নাই তো তাইলে যে 1.5 মাস সংসদ চললো একবারও তুললো না, তোমরা এইটা তুললা না কেন? এবং এইটার ব্যাপারে তারা কোনো, এবং আপনি যে বলছেন যে আমরাও মামুরা, এটার একটা আমার কাছে মনে হয় যে এটাও একটা প্রমাণ। দেখেন শামীম ওসমানের বোন, হ্যাঁ নিশ্চয়ই, বিকজ আওয়ামী লীগের ফাউন্ডার মেম্বারসদের মধ্যে শামীম ওসমানের বাবা যেমন ছিল, আমার বাবাও ছিল, সো সেই অর্থে শামীম ওসমান আমার বাবার বন্ধুর ছেলে। কারণ আমরা একটা পলিটিক্যাল মানে একটা লিগ্যাসি বহন করছি, সো দ্যাটস ফাইন। আই মিন এটা হতেই পারে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র বাদ দেন, আপনাদের জন্য ডক্টর ইউনূস ব্যর্থ হয়েছিল, ওকে ফাইন। না, ডক্টর ইউনূস তো ব্যর্থ হয় নাই খালেদ ভাই, উনি 666 কোটি টাকার কর মওকুফ করছে। আমি ষড়যন্ত্র করে, আমি ষড়যন্ত্র আমাকে বাদ দিতে বলছি, ঠিক আছে। আমি পরবর্তী প্রসঙ্গে, উনি এখন ভিভিআইপি প্রটোকলের উদ্ভট নজির তৈরি করে ওটা উপভোগ করতেছে, মানে উনি তো ব্যর্থ হয় নাই, উনি যা করতে চাইছিল তাই করে গেছে উনি বাংলাদেশ থেকে। কিন্তু সেনাপ্রধান সবসময়, আমাদের যিনি সেনাপ্রধান এখন আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিলেন, শেখ হাসিনার সময় তিনি ছিলেন, সেই সেনাপ্রধান সবসময় বলে এসেছিলেন যে নির্বাচিত সরকার এলে, মানে 5 আগস্টের ঘটনার পরে নির্বাচিত সরকার এলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। এখনো যায়নি যে সেনাবাহিনী, এর কারণ কি বলে মনে হয়? অনেকে এই যুক্তি দিচ্ছে যে আর্মি ব্যারাকে ফিরলে নিষিদ্ধ আওয়ামী লীগ কঠোরভাবে মাঠে নামতে পারে, এই জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আমরা আপনার মন্তব্য শুনতে চাই যে সেনাবাহিনী এখনো ব্যারাকে ফিরে যায় নাই, নির্বাচিত সরকার আসছে, 2 মাসের বেশি সময় হলো, ফেব্রুয়ারি 17 না মার্চ এপ্রিল, হ্যাঁ 2 মাসের বেশি সময়, 2.5 মাসের মতো সময় আছে। এটা নির্বাচিত সরকারের ব্যর্থতা। নির্বাচিত সরকার আর্মিকে ব্যারাককে ফেরত পাঠাতে ব্যর্থ হয়েছে, 1। 2 হচ্ছে নির্বাচিত সরকার স্বীকার করে নিচ্ছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা, মানে অ্যাটলিস্ট লিভেবল রাখা। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি 5 আগস্টের পর ঠিক বলাটা খুবই মানে ভুল হবে, হ্যাঁ, লিভেবল বাংলাদেশ রাখা, সেই ক্যাপাসিটি, সেই কম্পিটেন্স গভর্নমেন্টের নাই। 3 হচ্ছে এই সরকার একই সঙ্গে এই বার্তাও দিচ্ছে যে আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে মাঠে নামে তাহলে তাকে মোকাবেলা করবার মতন তাদের সেই পলিটিক্যাল উইজডম বলেন বা পলিটিক্যাল স্ট্রেংথ বলেন বা পলিটিক্যাল কি বলবো পলিটিক্যাল ক্যাপাসিটি বলেন, সেটাও গভর্নমেন্টের নাই। এর বাইরে তো আমি আসলে কেন সেনাবাহিনী ব্যারাকে ফিরছে না তার জবাব দিতে পারবো না, কারণ একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন ছিল বাংলাদেশ, সেই সময়ও কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশের মাটিতে নেমেই ইন্ডিয়ান আর্মিকে বাধ্য করেছিল চলে যেতে ইন্ডিয়াতে। এটা কিন্তু ওনার একটা বিরাট সাফল্য হিসেবে দেখা হয়, বিরাট সাফল্য। সো সেখানে একটা নতুন গভর্নমেন্ট, বাংলাদেশে কোনো যুদ্ধ হয় নাই, নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশ কোনো ওয়ার্স অবস্থায় এখন নাই, আগেও হয় নাই, এখনো নাই। এরকম অবস্থায় সেনাবাহিনী যারা, মানে আমার সবসময় আমাদের সেনাবাহিনী প্রধানকে মনে হয়েছে যে উনি যা বলছেন উনি সেটা মিন করছেন। উনি বলেছেন আমি টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে গেছি এই সিভিল দায়িত্ব পালন করতে করতে, দ্যাট ইজ নট মাই জব। হি ইজ অ্যাবসলিউটলি রাইট, দ্যাট ইজ নট his job, কিন্তু তাকে এটা করতে হচ্ছে, স্টিল তিনি সেখানে আছেন, সেখানে আছেন এবং তাকে এটা করতে হচ্ছে নিশ্চয়ই। এই গভর্নমেন্ট তাকে সেই মানে নিজেরাও সেই ভরসা পাচ্ছে না যে তারা আর্মিকে ছাড়া তারা ল এন্ড অর্ডার কে ঠিক রাখতে পারবে। এবং আমাদের হোম মিনিস্টার ভেরি ইন্টারেস্টিংলি ওনার সকল বিষয় বুৎপত্তি আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মানে হ্যাঁ উনি এত ভালো সংবিধান বোঝেন, জানেন, মানে উনি যদি একটু মাটিতে নেমে এসে, মানে সংবিধানের বইয়ের থেকে মাটিতে নেমে এসে আইন শৃঙ্খলাটার দিকে একটু তাকাইতেন, যদি মবের দিকে একটু নজর দিতেন, যদি ওনার দলের নেতা কর্মীদের চাঁদাবাজি এবং এলাকায় এলাকায় যে দখলদারিত্ব সেটার দিকে নজর দিতেন, কিংবা ধরুন এই যে হরে দরে কশ্যপ গোত্রের মতন মামলা হচ্ছে হরে দরে, হ্যাঁ সেগুলোর দিকে একটু মানে নজরদারিটা বাড়াইতেন, তাহলে হয়তো মানে আর্মি ব্যারাকে ফিরে যেতে পারতো, তাহলে হয়তো বাংলাদেশের মানুষ আরেকটু পিসফুলি ঘুমাইতে পারতো, তাহলে হয়তো যারা কোনো দল করে না তারা আরেকটু বেশি নিরাপদ বোধ করতো। আমার কাছে এটাই মনে হয়। তো গত 17 মাসে কয়টি মব ভাঙা হয়েছে, কয়টি মাজার ভাঙা হয়েছে, এই একসময় এগুলির হিসাব রাখা কঠিন হয়ে পড়েছিল, কিন্তু আমরা কিন্তু এই অন্তর্বর্তী সরকার চলে যাওয়ার পরও একই রকম ঘটনা দেখছি, একই রকম ঘটনা পাচ্ছে। আপনি ডক্টর ইউনূসের আমলে মবের পেছনে অন্তর্বর্তী সরকারের কোন অংশের ইন্ধনের কথা বলছিলেন, এখনকার ঘটনা এই সরকারের কোন অংশের ইন্ধন কি দেখেন? এখন তো আমরা মানে থানার ভিতরে মব করা হচ্ছে, যেটাতে ছাত্রদলকে আমরা আক্রমণকারী দেখছি, অনেকে বলছেন যে তাদের বিরুদ্ধে মামলাটা পর্যন্ত নেওয়া হচ্ছে না। এই যে ঠিক সমস্যাটা এই জায়গাটাতে খালেদ ভাই, ঠিক এই জায়গাটাতে আমরা একটা ট্রেন্ড সেট করেছে 17 মাস ধরে, হ্যাঁ, যে দাবি আদায় করতে চাও লোক জড়ো করো,
কোনো কিছুর মানে কোনো ব্যক্তির কাছ থেকে 10 লাখ 20 লাখ টাকা একবারে নিতে চাও, মব তৈরি করো। কোনো প্রতিষ্ঠানের প্রধান পরিবর্তন করতে চাও, মব তৈরি করো। কাউকে চেয়ার থেকে সরাই দিতে চাও, মব তৈরি করো। এই যে একটা কালচার 17 মাস ধরে আমরা আমরা একেবারে মানে সমাজের মধ্যে বৈধতা দিয়ে দিলাম, সেটা থেকে তো চট করে উঠবে না মানুষ, যদি না আপনি শক্ত হাতে সেটাকে হ্যান্ডেল করেন। ধরেন খালেদ ভাই, আমি আপনার একটু বলি, 21শে ফেব্রুয়ারি আমার উপর হামলা হয়ে ফুল পায়ে পিষে আমার নেতাকর্মীকে পিটায়া ব্রাহ্মণবাড়িয়ায় এই ঘটনা ঘটছে শহীদ মিনারে ফুল দেওয়ার সময়। আমি বিএনপি কে অলওয়েজ বলি আনস্মার্ট পার্টি। হ্যাঁ, মানে এদের যতটুকু না মানে মানে ইয়ে আছে, ক্যাপাসিটি আছে, কিন্তু সেটাকেও তারা না প্রপারলি পলিটিক্যালি ইউটিলাইজ করতে পারে। মানে বেচারা বিএনপি এটাকে পলিটিক্যালি এনক্যাশ করতে পারতো, কিন্তু বেচারা বিএনপি ওইটুকু মানে হয়তো মনে করছে দরকার নাই, 222টা সিট আছে, তারপর হচ্ছে যারা আছে তারা মামুরা আছে, তারা আপনি একজন মানে ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এই জন্য আমি আমার সংসদের প্রথম দিন বলছিলাম ফিজিক্সে ব্রুট মেজরিটি ইজ আ ভেরি ব্যাড সিগন্যাল ফর দি রুলিং পার্টি। এখন আপনি যদি হাত দিয়ে ভাত না খেয়ে পা দিয়ে ভাত খান, তাহলে একটা লেজে গোবরে অবস্থা হয়ে যাবে না? মানে আইনমন্ত্রীর দায়িত্ব হলো সংবিধানের উপর লেকচার দেওয়া, সেটা যদি স্বরাষ্ট্রমন্ত্রী দেয় তাহলে আসলে আইন শৃঙ্খলাটা কে দেখবে? ওটা কি আইনমন্ত্রী দেখবেন? মানে এই যে একটা লেজে গোবরেকে যদি আপনি বলেন ক্ষমতার ভারসাম্য বিকেন্দ্রীকরণ, তাহলে আমার আর কিছু বলার নাই। কিন্তু আমি একটা লেজে গোবরে দেখতে পাচ্ছি আর কি। মানে এটা আমার সাথে, আমি জানি যারা পার মাতালের মতো দল না করলে এটা একমত হওয়ার কথা। একটা নির্বাচিত সরকার থাকা অবস্থায় কুষ্টিয়াতে যে ঘটনাটা ঘটেছে, একজন মাজারের ব্যক্তিকে ধরে নিয়ে এসে দফায় দফায় মেরে তার মৃত্যুকে এনশিওর করা, এবং তারপরের ঘটনা আরো ভয়ানক খালেদ ভাই, তার পরিবার কিংবা তার মুরিদগণ কেউ মামলা করার সাহস করে নাই। এখন কি দাঁড়িয়েছে, সংবিধানের কিছু অংশ আপনি সুবিধা মতো মানছেন, কিছু অংশ আপনি সুবিধা মতো মানছেন না। মানে 106 অনুচ্ছেদ অনুযায়ী আপনি সংসদ গঠন গভর্নমেন্ট ফর্ম করছেন, ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছি। আপনি আবার ওই রাষ্ট্রপতির কাছে শপথ নিচ্ছেন, কিন্তু আবার বলছেন এই রাষ্ট্রপতি সংসদে এসে দাঁড়ালে আপনি মব করে তাকে সরিয়ে দেওয়ার একটা মানে পায়তারা করছেন। মানে এটা মানে কি একরকম মানে মনে হচ্ছে একটা বড় কেক পাওয়া গেল, আপনি একবার এদিকে খাচ্ছেন আবার বন্ধুকে ডেকে ওইদিকে দিচ্ছেন। সেটা তো মোটামুটি ভাবে আমরা সবাই করতেছি আসলে। মানে আপনার বক্তব্যগুলি আওয়ামী লীগের পক্ষে এখন যাচ্ছে, কারণ হচ্ছে যে আপনি আসলে যার প্রতি অন্যায় হচ্ছে তার পক্ষে কথা বলছেন। ব্যাপারটা কি এরকম যে এখন সিম্পল, একদম ভেরি সিম্পল। আপনি আওয়ামী লীগকে সরাইছেন কেন? কারণ আওয়ামী লীগ খারাপ ছিল। তো আপনি যদি সেটাই আবার করেন তাহলে আওয়ামী লীগের দোষ কি ছিল? আপনি যদি সেই মিথ্যা মামলা দেন, আপনি যদি সেই গায়েবী মামলা দেন, আপনি যদি শিরিন শারমিন চৌধুরীকে তার এই বয়সে খুনের মামলা দিয়ে মাটিতে ফেলে দেন, ফর গডস সেক তাকে মাটিতে ফেলে দিতেন। হ্যাঁ, তো এটা যখন আমরা বিরোধী দলের নেত্রীকে এই হেনস্থা করা হয়েছিল, তখন সেটা যদি আমাদের কষ্ট লেগে থাকে, তাহলে আজকে যখন আবার কাউকে না কাউকে পলিটিক্স করার কারণে এভাবে হেনস্থা করছে কেউ না কেউ, তখন তো আমার সেটা প্রতিবাদ করতে হবে, না হলে তো আমার আগে প্রতিবাদটা লেজিটিমেট হয় না। তার মানে কি, যখন আমি ব্যক্তি দেখে প্রতিবাদ বেছে নেই, তার মানে আমি আসলে ন্যায়টাকে সমর্থন করি না, আমি ব্যক্তির চর্চাটা করি। আমি সেটা করতে চাই না খালেদ ভাই। শুধুমাত্র জনাব খলিলুর রহমানের ভারত সফর করে শেখ হাসিনাকে প্রত্যর্পণ, মানে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে একটা কথা আদায় করা ছাড়া আপনি এটাকে কিভাবে দেখেন? আসলে কি ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে সিরিয়াস? মানে আপনার টেকটা কি, আপনি যদি একটু বলতেন। আমি একজন পলিটিক্যাল পার্সন হিসেবে আমার কাছে মনে হয় যে এটা ভারত কখনো করবে না, বিকজ শেখ হাসিনা ওয়াজ দি টেস্টেড এন্ড ট্রাস্টেড ফ্রেন্ড অফ ইন্ডিয়া। এখন যদি তারা শেখ হাসিনাকে ফেরত দেয়, এটা কিন্তু তাদের অন্য বন্ধু যারা আছে বিভিন্ন দেশে, তাদের কাছে একটা খারাপ বার্তা যাবে। এক, দুই হচ্ছে ভারত কিন্তু একটা বিষয় পরিষ্কার করেছে যে কেউ যদি তাদের দেশে আশ্রয় নেয়, তাহলে তারা তাকে কখনো তার দেশে পুশ করে না। দালাই লামার কথা তারা কিন্তু খুব বলে। সো এখন আমি এই সকল কিছু দেখে আমার কাছে মনে হয়েছে যে আমার মনে হয় না শেখ হাসিনাকে তারা ব্যাক করবে। আর তাছাড়া আমি মবের বিরুদ্ধে যেমন বলেছি, আমেরিকা বাংলাদেশ চুক্তির ব্যাপারে যেমন বলেছি, হামের টিকা নিয়েও বলেছি, আমি একই সাথে আবার আমার এলাকার যে সমস্যাগুলো সেগুলো নিয়েও আমি কিন্তু কথা বলেছি। সো আমি মনে হয় যে আমি আমার খুবই সীমিত সুযোগকে 50-50 করে ভাগ করার চেষ্টা করেছি, এবং অন্যায় যেটা হয়েছে সেটার জবাব আমার এলাকার মানুষ দিয়েছে, আমাকে ভালোবেসে আমার পাশে দাঁড়িয়ে। এবং পুরো ভোটের সময়টা তারা যে কিভাবে আমার পাশে ছিল, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, আমার মনের জোর দিয়ে, সবাই বহিষ্কার হয়েছে, 200-র উপরে বহিষ্কার হয়েছে। বিশ্বাস করেন, একটা কর্মী যদি এসে আমাকে বলতো আপা বহিষ্কার হয়েছি, মনটা খারাপ, আমি ভেঙে যেতাম। এই একটা
ছেলেও আমাকে বলেনি আবার মন খারাপ। সো ওদের এই ঋণ আমি কিভাবে শোধ করব? ওদের ঋণ আমাকে শোধ করতে হবে তো, না বাকি জীবন আমি ওদের ঋণ শোধ করবো? যাই হোক, আওয়ামী লীগ নিয়ে আসলে আমাদের দর্শকদের প্রশ্নের শেষ নাই। একটা প্রশ্ন কমন, সেটা হচ্ছে যে আপনি আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন কারণ তারা মজলুম সেই জন্য, কিন্তু আপনি এটা নিয়ে মন্তব্য করবেন কিনা যে আওয়ামী লীগ তো ক্ষমা চায় নাই, এত বড় অপরাধ করার পর আওয়ামী লীগ যখন ক্ষমা চায় নাই, বা আওয়ামী লীগ কি তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইছে কিনা, আপনি কেন তার পক্ষে দাঁড়াচ্ছেন? এইটা ভবিষ্যতের ফেসিস্ট যদি কেউ হয়ে উঠতে চায় সেইটার পথ উন্মুক্ত করবে কিনা? আচ্ছা, দেখুন এখানে অনেকগুলো বিষয়। আওয়ামী লীগ ক্ষমা চায়নি, ক্ষমা চাওয়া না চাওয়াটা তার পলিটিক্যাল স্ট্র্যাটেজি বা ডিসিশন। ভুলও হতে পারে, শুদ্ধ হতে পারে, এটা সময় বলবে, এবং এটার মূল্য তার রাজনীতির মাধ্যমেই চুকাতে হবে। কিন্তু এখন তার বিরুদ্ধে আপনি মিথ্যা মামলা দেবেন কিনা, বা তাকে বন্দী হিসেবে আপনি কিভাবে ট্রিট করবেন, কিংবা আপনি, যেহেতু এটা একটা পলিটিক্যাল পার্টি, সো তার, সে রাজনীতি করতে পারবে কি পারবে না এটা আপনি কি মানুষের হাতে ছাড়বেন, নাকি এটা আপনি ক্ষমতার বলে আপনি ঠিক করবেন যে আমি ঠিক করে দিলাম যে ওরা এখন রাজনীতি করতে পারবে না, আমি ঠিক করে দিলাম যে ওরা নির্বাচনে অংশ নিতে পারবে না? এখন এটা কি মানে আমরা নির্বাহী আদেশ দিয়ে, যেহেতু এখন ক্ষমতা আমরা পেয়ে গেছি, আমরা ঠিক করব, নাকি এটা আসলে মানুষের হাতে, 20 কোটি মানুষের হাতে ছেড়ে দিলাম? এখন আওয়ামী লীগকে যদি মানুষ তার ভোট দিয়ে প্রত্যাখ্যান করতো, এই যে সরি বলে নাই, এই যে কোনো রিমোর্স নাই, এই যে তারা মানে অগস্ট মাসে এবং জুলাই মাসে ভয়াবহ গণহত্যা চালাইছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সো ইত্যাদি কারণে যদি মানুষ তাদেরকে ভোটের মাধ্যমে জবাব দিত, তাহলে রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থানটা কি আরো অনেক বেশি দুর্বল হইতো না? অবশ্যই। তাহলে কি আওয়ামী লীগের রাজনীতিটা আরো অনেক বেশি মানে মলিন হয়ে যাইতো না? কিন্তু অবশ্যই। সেই সুযোগটাই তো আমরা তাদের দিলাম না। যে আমাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চুক্তি হয়েছে, সেই চুক্তিটা আমাদের জন্য ভালো কি খারাপ সেটা কোনো না কোনো ফরম্যাটে পুরোপুরি আলোচনা করা উচিত। আমি নিজে 36 পৃষ্ঠা চুক্তিটা পড়ে দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে যারা এই চুক্তি করছে তাদের শাস্তি হওয়া উচিত না, বরং তাদেরকে পুরস্কৃত করা হয়েছে, এই সরকার আইনা মন্ত্রী করা হয়েছে। আমি এটার কোনো জানি না এটা কি ক্যাবিনেটে সম্ভব হলো। আবার একটা কথা পরিষ্কার করি, সেটা হচ্ছে রাজনীতিকে কেবলমাত্র এবং কেবলমাত্র রাজনীতি দিয়েই মোকাবেলা করা যায়। তাকে যদি আপনি নির্বাহী আদেশ দিয়ে মোকাবেলা করতে যান, তাকে যদি আপনি বল প্রয়োগে মোকাবেলা করতে যান, তাকে যদি আপনি অন্য কোনো ভাবে ষড়যন্ত্রের মাধ্যমে মোকাবেলা করতে যান, সেটা শতগুণ হয়ে আপনার দিকেই ফেরত আসবে। এটুকুই।